হ্যালো স্টুডেন্টস, আজকে ক্লাসে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের মধ্যে হচ্ছে 4.3 দ্রবণ বা সলিউশন যে চ্যাপ্টারটা আছে সেটা স্টার্ট করা হবে। এই দ্রবণ চ্যাপ্টারের যে সমস্ত কনসেপ্টগুলো আজকে রয়েছে সেগুলো কিন্তু সহজভাবে আজকে উপস্থাপন করা হবে। এখানে বিশেষ কারণের জন্য অনেকদিন ক্লাস দেওয়া হয়নি, অফ ছিল, তো আজকে থেকে আবার কন্টিনিউ করা হবে। তো এই যে চ্যাপ্টারটা রয়েছে এটার অনেক কিছু ক্লাসেও গিয়ে অনেক কিছু কনসেপ্ট যেগুলো আছে কাজে দেবে, এবং এইটা একটু জটিল চ্যাপ্টার, একটু কনসেপচুয়াল চ্যাপ্টার আর কি। যেমন মূল কনসেপ্ট কমপ্লিট হয়েছিল, এই মূল কনসেপ্টের মতোই একটু কনসেপচুয়াল চ্যাপ্টার সলিউশন অধ্যায়টা। আচ্ছা, প্রথমে দ্রবণ চ্যাপ্টারের মধ্যে সমসত্ব আর অসমসত্ব মিশ্রণ কী এটাকে জানতে হবে। সমসত্ব মিশ্রণ মানে যে মিশ্রণ, আচ্ছা মিশ্রণে মানেটা কি? কোনো একটা পদার্থ যেমন রয়েছে জল, আমি যদি জলের কথাই বলি, জল রয়েছে আর একটাতে নিয়েছি জল আর চিনিটাকে মেশালাম, তাহলে মিশিয়ে একটা দ্রবণ মানে একটা মিশ্রণ তৈরি হলো, এটাকে মিশ্রণ বলা হয়। তাহলে সমসত্ব মিশ্রণ মানে যে মিশ্রণটা উৎপন্ন হলো, এই মিশ্রণের ক্ষেত্রে যদি বলি বিভিন্ন অংশের গঠন, স্ট্রাকচার এবং ধর্মটা হচ্ছে একই রকম। আর তাহলে যে মিশ্রণের গঠন ও ধর্ম একই হয়, এটা হচ্ছে সমসত্ব মিশ্রণ। আর অসমসত্ব মিশ্রণ কি হবে? গঠন ও একই হয় না। দ্রবণের মধ্যে প্রথমে শুরুতেই আছে, আচ্ছা আমি এটা ভট্টাচার্য ব্রাদার্স বই, তো এখানে এই বইটা ফলো করা মানে করা হচ্ছে আজকে, এই বইটাকে ধরেই কিন্তু আজকের ক্লাসটা কমপ্লিট করা হবে। তাহলে এই চ্যাপ্টারের শুরুতে আছে প্রকৃত দ্রবণ, ট্রু সলিউশন, কলোয়েডিয়াল সলিউশন আর একটা সাসপেনশন। এই তিনটে দ্রবণ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। প্রকৃত দ্রবণ, কলোয়েডীয় দ্রবণ এবং প্রলম্বনের ধারণা আমরা বাস্তব জীবনে বিভিন্ন উদাহরণ থেকে সহজেই কিন্তু একটা আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, প্রথমে দ্রবণের মধ্যে দ্রবণ জিনিসটা কি আগে বুঝতে হবে। দ্রবণ মানে দুই বা ততোধিক পদার্থ, আচ্ছা প্রথমে দ্রবণের সংজ্ঞাটা একটু বুঝে নিই। দ্রবণ বা সলিউশনের ডেফিনেশনের ক্ষেত্রে বলা হচ্ছে দুই বা ততোধিক পদার্থ সমসত্ব মিশ্রণ। এই যে সমসত্ব মিশ্রণ কি? যাদের যে মিশ্রণের গঠন ও ধর্ম একই। আচ্ছা, দ্রবণের মধ্যে দুটো জিনিস থাকে, একটা থাকে দ্রাব, যেটা কম পরিমাণে দ্রবণের মধ্যে থাকে, আর একটা আমাদের থাকে দ্রাবক, এইটা বেশি মাত্রায় থাকে। দ্রাবটা আর দ্রাবক, আর দ্রাবকের ভৌত ধর্ম দ্রবণের ভৌত ধর্মের সঙ্গে একই হয়। পুরো কথাগুলো কিন্তু পরে ব্যাখ্যা করছি। তো আগে বলছি দুই বা ততোধিক পদার্থ, আমি দুটো পদার্থ ধরছি, এরা যখন সমসত্ব মিশ্রণের যে কোনো অংশের গঠন ধর্ম যদি একই হয় এবং উপাদানগুলোর আপেক্ষিক পরিমাণ যদি একটি নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তন করা যায়, তবে ওই মিশ্রণটাকে বলা হয় দ্রবণ। তার মানে হলো, তাহলে দুই বা ততোধিক পদার্থকে আমি মেশাবো, মিশিয়ে হচ্ছে সমসত্ব মিশ্রণ তৈরি করব। মানে যে মিশ্রণের প্রত্যেকটা, আমি যদি চিনির জলীয় দ্রবণের কথা বলি, এই যে আমি এইখানে একটা বিকার আছে, এই বিকারের মধ্যে হচ্ছে আমাদের জল রয়েছে, জলের মধ্যে যদি চিনির দানা অ্যাড করি তাহলে এইগুলো গুলে যাবে, এইগুলো গুলে যাবে, যে এটা জল তৈরি হবে। তো চিনি যদি জলের মধ্যে মেশায় তাহলে এগুলো গুলে যায়, তাহলে আলাদা করে কিন্তু আইডেন্টিফাই করতে পারি না, সেটাকে সমসত্ব মিশ্রণ বলা হয়। তাহলে সমসত্ব মিশ্রণের যে কোনো অংশের গঠন ধর্ম যদি একই হয় এবং এবং উপাদানগুলোর আপেক্ষিক পরিমাণ, মানে দ্রাব আর দ্রাবকের আপেক্ষিক পরিমাণ যদি একটা নির্দিষ্ট সীমার মধ্যেই পরিবর্তন করা যায়, তাহলে হচ্ছে সেই মিশ্রণ বা ওই যে মিশ্রণ, সেটাকে আমরা সলিউশন বা দ্রবণ কিন্তু বলতে পারি। এবার এই দ্রবণ, তাহলে দ্রবণ কি নিয়ে গঠিত? দ্রাব আর দ্রাবক, তাই তো? দ্রবণের ডেফিনেশনটা এটা লিখতে হবে। তাহলে একটা দ্রবণ দ্রাব আর দ্রাবক নিয়ে কিন্তু
গঠিত। এবার ব্যাপারটা হচ্ছে দ্রাবকের মধ্যে তাহলে দ্রাবটা থাকে যেটা কম পরিমাণে আমাদের দ্রবণের মধ্যে রয়েছে। দ্রাবকের মধ্যে দ্রাবের কণা, দ্রাবকের মানে জল, এক্ষেত্রে আমি জলটাই ধরছি। তাহলে জলের মধ্যে দ্রাব বা কোনো চিনি বা লবণ হতে পারে, তার যে কণা, দ্রাবের কণা, তার আকারের ওপর ভিত্তি করে ওই দ্রবণের কণা যেটা, এই দ্রাবের যে কণা, কোনো একটা দ্রবণের মধ্যে দ্রাবকের মধ্যে দ্রাবের যে কণাগুলো তাদের শেপ বা আকারের ওপর ভিত্তি করে কিন্তু দ্রবণ হচ্ছে আমাদের 3 প্রকার হয়। কি কি দ্রবণ 3 প্রকারের মধ্যে? প্রথমে হচ্ছে প্রকৃত দ্রবণ। তাহলে দ্রবণ 3 প্রকার, কি কি সেগুলো? কোলোয়েডীয় দ্রবণ, প্রকৃত দ্রবণ বা ট্রু সলিউশন, কোলোয়েডিয়াল সলিউশন, আর একটা আছে সাসপেনশন বা প্রলম্বন। এই 3 প্রকার দ্রবণ কিন্তু আমাদের হয় কিসের ওপর ভিত্তি করে? দ্রাবকের মধ্যে দ্রাবের কণার আকারের উপর ভিত্তি করে। এবার টেক্সট বুক এক্সপ্লেনেশনে যায়। এখানে এই যে তাহলে এখানে সেগুলো বলা হয়েছে। তাহলে প্রকৃত দ্রবণ আর কোলোয়েডীয় দ্রবণ, আর এখানে আমাদের যেটা হচ্ছে প্রলম্বন, এইগুলোর ডেফিনেশনগুলো আগে বুঝতে হবে। আচ্ছা, প্রকৃত দ্রবণ বোঝার ক্ষেত্রে প্রথমে একটা পাত্র নেব, সেই পাত্রের মধ্যে কিছুটা জল নেব, জলের মধ্যে কিছুটা চিনি মিশিয়ে নাড়িয়ে দেব। এই জলের মধ্যে বাইরে থেকে চিনি অ্যাড করে সেটা হচ্ছে নাড়িয়ে দেব। এবার নাড়ানো হলে চিনির যে দানাগুলো দেখব সেগুলো হচ্ছে সহজে জলে দ্রবীভূত হয়ে একটা স্বচ্ছ, এই টার্মটা মনে রাখতে হবে, স্বচ্ছ এবং সমসত্ব কি না, আমি দ্রাবকের কণাগুলোকে আলাদা করতে পারবো না দ্রবণ থেকে। তাহলে স্বচ্ছ ও সমসত্ব মিশ্রণ সৃষ্টি করে জল ও চিনির এই সমসত্ব মিশ্রণ একটা প্রকৃত দ্রবণের উদাহরণ। তার মানে হচ্ছে, আচ্ছা, বলা হয়েছিল যে কোনো দ্রবণে দ্রাবকের মধ্যে দ্রাবের কণাগুলোর ব্যাস, তার উপর ভিত্তি করে দ্রবণ 3 প্রকার হয়। তাহলে এখানে আমার দ্রাবকের মধ্যে যে দ্রাবের কণাগুলো তাদের ব্যাস কত? তাদের ব্যাস হচ্ছে আমাদের 10⁻⁻8 সেন্টিমিটার বা তার কম হয়। 10⁻⁻8 হতে পারে বা তার কম, তার জন্য এটাকে এইভাবে লেখা হয়। এটাও হতে পারে বা এর কম, এর বেশি হবে না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি চিনির জলীয় দ্রবণ। প্রকৃত দ্রবণের সংজ্ঞা, প্রথমে কোনো দ্রাবকে মিশ্রিত দ্রাব কণার ব্যাস 10⁻⁸ সেন্টিমিটার বা তার কম হলে সেটা দ্রাবকের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে যায়। মানে ওই কণাগুলো দ্রাবকের কণার মধ্যে কিন্তু ওতপ্রোতভাবে মিশে যায়, দিয়ে যে সমসত্ব এবং স্থায়ী মিশ্রণ উৎপন্ন করে তাকে ট্রু সলিউশন বা প্রকৃত দ্রবণ বলে। উদাহরণস্বরূপ এখানে বলছে জলের মধ্যে চিনি বা সাধারণ লবণ দ্রবীভূত হয়ে প্রকৃত দ্রবণ গঠন করে, বা লেখা যেতে পারে চিনির জলীয় দ্রবণ বা লবণের জলীয় দ্রবণ যেটা বলা হয়। আচ্ছা, প্রকৃত দ্রবণের বৈশিষ্ট্য কি বলা যায় না? প্রথমে বলতে পারি কণাগুলোর ব্যাস বলা যায়, এটা কিন্তু মাস্ট, এই কণার ব্যাস বলতেই হবে, 10⁻⁸ বা তার কম হতে পারে, এটা বলা যায়। আর একটা কথা, একটু এক্সট্রা ইনফরমেশান মনে রাখতে হবে না, কোলোয়েডীয় বলছি, প্রকৃত দ্রবণ বা ট্রু সলিউশনের ক্ষেত্রে যে কণাগুলো, দ্রাবের যে কণাগুলো, সেগুলো ফিল্টার পেপার আর একটা পেপার হয়, সে নামটা এখানে লিখে দিই, পার্চমেন্ট পেপার। এই পেপারগুলোকে বা প্রাণীজ বা উদ্ভিজ্জ ঝিল্লির মধ্য দিয়ে সহজে যেতে পারে। তার মানে এই দ্রবণের দ্রাব যেগুলো আছে, দ্রাব কণা, সেগুলো কিন্তু
ফিল্টার পেপার, পার্চমেন্ট পেপার বা উদ্ভিজ্জ বা প্রাণীজ ঝিল্লির মধ্যে দিয়ে এগুলো যেতে পারে, সহজেই যেতে পারে। আর একটা লেখা যেতে পারে প্রকৃত দ্রবণ সমস্বত্তা স্বচ্ছ, সংজ্ঞাতেই বলা হয়েছিল যে সমস্বত্ব স্বচ্ছ। আর একটা ইনফরমেশান অ্যাড করছি, সমস্বত্ব স্বচ্ছ। আর একটা জিনিস বলা যায় আমাদের স্থায়ী, এটা স্থায়ী হয়। এছাড়াও এই যে দ্রাবের যে কণাগুলো, এগুলোকে খালি চোখে তো দূরে থাক, অণুবীক্ষণ যন্ত্র উচ্চ শক্তি সম্পন্ন অ্যাডভান্স লেভেলের অণুবীক্ষণ যন্ত্র আমি যদি ব্যবহার করি, তবুও এই কণাগুলোকে কিন্তু দেখানো যাবে না। কেন দেখানো যাবে না? কারণ এই কণাগুলোর ব্যাস তো 10⁻⁸ বা তার কম। তাহলে 10⁻⁸ মানে 1-এর পিঠে 8টা মতো শূন্য। তাহলে এতটা সূক্ষ্ম একটা জায়গা, এটাকে কিন্তু আর খালি চোখে দেখা যাবে না। তার জন্যই এই এই যে দ্রবণটা আর কি, এটাকে মাইক্রোস্কোপেও দেখা যায় না। আর এরূপ দ্রবণকে অনেক দিন রেখে দিলেও কিন্তু এই দ্রাবের যে কণাগুলো রয়েছে সেগুলো কিন্তু থিতিয়ে পড়ে না। কলোয়েডীয় কণা দ্রবণ যখন স্টার্ট করব তখন সেখানে দেখব যে কণাগুলো থিতিয়ে পড়ে, আর এগুলো সমস্বত্ব না হয়ে অসমস্বত্ব হয়। এছাড়াও আর একটা জিনিস, এটা নতুন একটা জায়গা, সেটা হচ্ছে ব্রাউনীয় গতি। ব্রাউনীয় আর টিন্ডাল প্রভাবটা দেখা যায় না। তার মানে ব্রাউনীয় কিন্তু টিন্ডাল প্রভাব সম্পূর্ণ নতুন জিনিস, এটা কিন্তু আমি পরের পার্ট যেটা দেব সেইখানে ডিসকাস করা হবে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমি এগুলো আলোচনা করলাম। এবার নেক্সট আমাদের যেটা আছে কোলোয়েডিয়াল সলিউশন। আচ্ছা, একটা গরম জলে বালি বা স্টার্চ মেশালে কী হবে? স্বচ্ছ জলটা কিন্তু অস্বচ্ছ হয়ে যায়, আমরা জানি। আর মিশ্রণটা অনেকক্ষণ ধরে রেখে দিলে কী হবে? পদার্থে, এই যে বলছিলাম, পদার্থে থিতিয়ে পড়ে না। আচ্ছা, এর ফলে প্রলম্বিত ভাসমান যে কণাগুলো সেগুলো বিচরণ করে, এবং এই অসমস্বত্ব মিশ্রণকে কোলোয়েডীয় মিশ্রণ বলে, এবং ভাসমান কণাগুলোকে কোলোয়েড বলে। সংজ্ঞাতে কি বলছে না, যখন কোনো দ্রাবকের মধ্যে অন্য কোনো পদার্থের 10⁻⁻, আচ্ছা, দ্রাবকের কণার ব্যাসের ওপর ভিত্তি করে যেহেতু আমরা 3 প্রকার দ্রবণ তৈরি করেছিলাম, সেই কারণে কোলোয়েডীয় দ্রবণের ক্ষেত্রে আমাদের যে কণাগুলো আছে সেই কণার ব্যাস কত হয়? 10⁻⁵ সেন্টিমিটার থেকে 10⁻⁷ সেন্টিমিটারের মধ্যে কিন্তু থাকে। তাহলে এখানে সেটাই বলেছে, এই যে ব্যাস বিশিষ্ট অদ্রাব্য সূক্ষ্ম প্রলম্বিত অবস্থায় ইতস্ততভাবে ঘুরে বেড়ায়, এবং তখন সেটা একটা দ্বিদশা সম্পন্ন। এটা পরের মানে ক্লাসে ডিসকাস করা হবে যে কোলোয়েডীয় দ্রবণের দ্বিদশা মানে দুটো দশা, একটা বিস্তৃত দশা আর একটা বিস্তার মাধ্যম। এটা কিন্তু পরে ডিসকাস করা হবে না। এখানে হচ্ছে তখন সেটা দ্বিদশা সম্পন্ন অস্বচ্ছ অসমসত্ব স্থায়ী মিশ্রণটা কিন্তু উৎপন্ন করে। আর এই যে অস্বচ্ছ অসমসত্ব স্থায়ী যে মিশ্রণটা আমাদের তৈরি করছে, এটাকে বলা হয় কোলোয়েডীয় দ্রবণ। কোলোয়েডীয় দ্রবণ আমাদের যে হয় কুয়াশা, মেঘ, ধোঁয়াশা, আইসক্রিম, মাখন, ভাতের ফ্যান, দুধ, রক্ত, এগুলো কিন্তু কোলোয়েডীয় দ্রবণের এক্সাম্পল। এবার বৈশিষ্ট্যে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা বলবো কোলোয়েডীয় দ্রবণে কণাগুলোর ব্যাস 10⁻⁻ সেন্টিমিটার থেকে 10⁻⁷ 5 থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত হয় কণাগুলোর ব্যাস। আর প্রকৃত দ্রবণের ক্ষেত্রে বলেছিলাম যে এই দ্রাব কণাগুলো কি পার্চমেন্ট পেপার আর পার্চমেন্ট পেপার আর ফিল্টার কাগজের মধ্যে যেতে পারে। এক্ষেত্রে মনে রাখবে ফিল্টার কাগজের মধ্যে দিয়ে কিন্তু যেতে পারে শুধুমাত্র, মানে পার্চমেন্ট কাগজের মধ্যে দিয়ে কিন্তু যেতে পারে না। কণাগুলোর ব্যাস বলবো। তারপরে কোলোয়েডীয় কণাগুলো ব্রাউনীয় গতি। এই ব্রাউনীয় গতি আর এই টিন্ডাল প্রভাব যে টার্মগুলো ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু পরের ক্লাসে ডিসকাস করা হবে। আজকে কিন্তু সময় কম রয়েছে, তার জন্য যেগুলো মেন জায়গা সেগুলো কিন্তু ডিসকাস করছি। আদারওয়াইজ যেগুলো এক্সট্রা ইনফরমেশান আমাদের মধ্যে রয়েছে সেগুলো নেক্সট পরের ক্লাসে কিন্তু অবশ্যই ডিসকাস করব। আচ্ছা, তাহলে ব্রাউনীয় গতি দেখায়। আর এখানে উচ্চ শক্তি সম্পন্ন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কণাগুলোকে দেখা যায়, খালি চোখে দেখা যায় না, তবে উচ্চ শক্তি সম্পন্ন কণাগুলোকে সাহায্যে আমরা দেখতে পাই। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই কটা বৈশিষ্ট্য লিখবো, তাহলে হয়ে যাবে। যেখানে আমাদের রয়েছে এরপরে আর একটা জিনিস আমাদের সাসপেনশন রয়েছে, মানে প্রলম্বন, এটাও দেখে নেব। প্রলম্বন বোঝার জন্য আমরা কি করব, একটা বিকার নেব, এখানেও সেই বিকার নিয়ে, আচ্ছা, বিকারে জল নিয়ে তাতে কি করব, চকের মিহি গুঁড়ো যোগ করব। চক হয় আমাদের যে ক্লাসরুম বা শ্রেণীকক্ষে আমাদের চক ব্যবহার করে টিচাররা, সেই চক আমরা জোগাড় করব, দিয়ে চকের মিহি গুঁড়ো যোগ করে কাচের দণ্ড দিয়ে ভালোভাবে মানে নাড়ালে অস্বচ্ছ অসমস্বত্ব এবং অস্থায়ী, এটা স্থায়ী নেই অস্থায়ী একটা মিশ্রণ কিন্তু আমরা পাবো, সেটাকেই প্রলম্বন বলা হচ্ছে। তাহলে ডেফিনেশনটা কি বলবো না, যখন কোনো কঠিন পদার্থের সাধারণত কোনো তরল দ্রাবকের মধ্যে
আচ্ছা, এইখানে একটু বলি কণার যে ব্যাসগুলো, কণার কণার যে ব্যাসগুলো সেগুলো কত হয় না, 10⁻⁻5 সেন্টিমিটার হয় বা তার অধিক। এটা হয় বা তার অধিক হলো, এটা কিন্তু আমাদের হয় কণার যে ব্যাসগুলো। ঠিক আছে, এবার এখানে প্রলম্বনের ক্ষেত্রে অধিক ব্যাস বিশিষ্ট ক্ষুদ্রকণা বিভাজিত হয়ে অস্বচ্ছ অসমসত্ব অস্থায়ী মিশ্রণ উৎপন্ন করে, এবং মিশ্রণগুলো কিন্তু মিশ্রণ থেকে দ্রাবের যে কণাগুলো সেগুলোকে আমরা সহজে আলাদা করতে মানে দেখতে পাবো, খালি চোখে দেখতে পাবো। ফিল্টার কাগজ বা 5 মিনিট কাগজের মধ্যে দিয়ে ওগুলো যেতে পারে না, অবশ্যই যেতে পারবে না। আর আরেকটা জিনিস, তখন ওই অস্বচ্ছ সমস্যাত মিশ্রণকে আমরা প্রলম্বন বলবো। তবে এখানে একটা কথা, এই যে কণাগুলো সেগুলোকে কিন্তু মাইক্রোস্কোপ বা খালি চোখেও কিন্তু আমরা দেখতে পাই। আজকের ক্লাসে যারা অ্যাটেন্ড করেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এবং যদি মানে ভিডিওটা তোমার কার্যকরী মনে হয় তাহলে কিন্তু এটাকে একটা লাইক করবে, আর তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিন্তু অবশ্যই সেটা একটু শেয়ার করে দেবে যাতে তারাও এই আজকের ক্লাসটা দেখতে পারে। আচ্ছা, আমরা আলোচনা কী করছিলাম, প্রলম্বনের বৈশিষ্ট্য। প্রলম্বনের বৈশিষ্ট্যের প্রথমে বলবো যে প্রলম্বন অস্বচ্ছ অসমসত্বক প্রকৃতির হয় দ্রবণটা। তারপরে কণাগুলোর ব্যাস বলে দেবো 10⁻⁵ সেন্টিমিটার বেশি হয়। কণাগুলো ফিল্টার কাগজ বা 5 মিনিট কাগজের মধ্যে দিয়ে যেতেই পারে না। তাহলে কি দেখলাম, প্রকৃত দ্রবণের ক্ষেত্রে দুটোর মধ্যে দিয়ে যেতে পারে, গোলীয় দ্রবণের ক্ষেত্রে শুধুমাত্র ওই ফিল্টার কাগজের মধ্যে দিয়ে যেতে পারলেও 5 মিনিট কাগজের মধ্যে দিয়ে যেতে পারে না, আর প্রলম্বনের ক্ষেত্রে দুটোর মধ্যে দিয়ে যেতে পারে না। হলো, এটা বলে দেবো বৈশিষ্ট্যের মধ্যে। তাহলে প্রলম্বনের যে দ্রাবের যে কণাগুলো সাধারণ অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এমনকি খালি চোখেও দেখা যায়, এই কটা বললেই হয়ে যাবে। তাহলে কী কী বলবো, অসমসত্ব, অস্বচ্ছ কণাগুলোর ব্যাস, তারপরে ওই ফিল্টার কাগজ বা ওই জায়গাগুলো, আর অনুবীক্ষণ যন্ত্রের সাথে দেখা যায়। এবার এই যে 3 প্রকার দ্রবণ আমরা কমপ্লিট করলাম, মানে প্রকৃত দ্রবণ, গোলীয় দ্রবণ আর প্রলম্বন, এদের মধ্যে আবার পার্থক্যটা আমরা দেখে নেবো চট করে। এই 3টে দ্রবণের বৈশিষ্ট্য বলে দিলেই পার্থক্য কিন্তু হয়ে যায়, এগুলো সব আলোচনা করা হয়েছে, তার জন্য আর বলছি না আলাদা করে। আর একটা নতুন জিনিস, থিতায়ানটাও কমপ্লিট হয়ে গেছে, যদিও ব্যাপনটা কি না দ্রুত ঘটে, প্রকৃত দ্রবণে ব্যাপনটা দ্রুত ঘটে, গোলীয় দ্রবণে খুব ধীরে ধীরে ঘটে, আর প্রলম্বনের ক্ষেত্রে ঘটে না। এবার আর একটা নিউ টপিক আমাদের রয়েছে, সোডিয়াম থায়োসালফেট বা হাইপো যেটাকে বলা হয়, সেখান থেকে সালফার সল প্রস্তুতি। এইটা একটু বুঝি, হ্যাঁ। তাহলে সোডিয়াম থায়োসালফেট বা হাইপো যেটা বলা হচ্ছে, মানে সংকেতটা কি Na2S2O3, এটা নোট ডাউন করে নেবে, Na2S2O3, এটা আমাদের এই সোডিয়াম থায়োসালফেটের সংকেত। কেমন, এইটা থেকে আমরা সালফার সল প্রস্তুতি করব। তা কীভাবে প্রস্তুতি করা হচ্ছে একটু দেখে নিলে বোঝা হয়ে যাবে। প্রথমে একটা অল্প পরিমাণ সোডিয়াম থায়োসালফেট বা হাইপো একটা বিকার নেব, দিয়ে তাতে জল নিয়ে সেটার মধ্যে হাইপোটাকে অ্যাড করব, দিয়ে অ্যাড করে একটা লঘু দ্রবণ কিন্তু আমরা তৈরি করে ফেলবো। লঘু দ্রবণের মধ্যে ফোঁটা ফোঁটা করে আমি এই ফোঁটা ফোঁটা করে সেল মানে আমাদের যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে সেটা কিন্তু যোগ করব, দিয়ে সালফার কণার একটা কোলিওডীয় দ্রবণ কিন্তু এখানে প্রস্তুত হবে। সালফার কণাটার আমাদের একটা কোলিওডীয় দ্রবণ কিন্তু প্রস্তুত হবে, যেটাকে বলা হচ্ছে আমাদের সালফার সল। তাহলে এক্ষেত্রে যে সালফারের অণুগুলো সেগুলো সংযোজিত হয়ে একটা কোলিওডীয় কণা সল কিন্তু আমাদের তৈরি করে। এইখানটায় এইটা লিখতে হবে, বিক্রিয়াটা বলে দিচ্ছি। বিক্রিয়াটা বলার আগে বলি, এর আগে বলেছিলাম যে একদম বোর্ডে কেন বোঝানো হয় না এগুলো কনসেপ্টগুলো, তো বোর্ডে সামনের দিন থেকে কিন্তু বোর্ডে বোঝানো হবে, এক্সপ্লেন করা হবে। বিশেষ অসুবিধার জন্য মাঝে মাঝে বোর্ডে থেকে খাতায় করতে হয়। আচ্ছা, প্রথমে বিক্রিয়াটা বলে দিচ্ছি। Na2S2O3, এই যে কম্পাউন্ডটা, এটা আমাদের কি সোডিয়াম থায়োসালফেট বা হাইপো। এখানে আমি কি অ্যাড করেছিলাম, 2 অণু HCl অ্যাড করব, 2 অণু HCl অ্যাড করে এখানে আমাদের কি পাওয়া যাবে, 2 অণু NaCl পাবো। কেমন, NaCl পাবো, তার সাথে পাবো কিছুটা জল পাবো, আর S2 পাবো, যেটা হচ্ছে এই তীর চিহ্নটা মানে কি অদক্ষেপ, কেমন অদক্ষেপ হয়। তাহলে এই আমাদের আর একটা জিনিস লিখতে হতো, এখানে হচ্ছে সালফার ডাইঅক্সাইডটা বলা হয়নি, এই হচ্ছে আমাদের বিক্রিয়া। এই বিক্রিয়াটা মুখস্থ করে নিতে হবে যদি কেউ বুঝতে অসুবিধা হয়।
এই হচ্ছে ব্যাপার। এটা লিখবে, এটা পরীক্ষা কিন্তু আসে 3 নম্বরে বা 2 নম্বরে আসে। জেনে রাখো বক্সের মধ্যে টিন্ডাল এফেক্ট, এটা পরের ক্লাসে ডিসকাস করবো বলেছিলাম, তাহলে পরের ক্লাস থেকে একবারে স্টার্ট করবো টিন্ডাল ইফেক্ট আর ব্রাউনীয় গতিটা। তাহলে আজকে এতটা পর্যন্ত ডিসকাস করা হলো। এর পরের ক্লাসে অবশ্যই ব্রাউনীয় গতি আর টিন্ডাল এফেক্টটা কিন্তু ডিসকাস করা হবে, এবং এখানে আমাদের কোলিওডোজের মধ্যে যে প্রকারভেদগুলো, ঠিক আছে, সেগুলো ডিসকাস করা হবে, সহজ করে দ্রাব্যতা জিনিসের কিন্তু সবগুলো এর পরের ক্লাসটাই আলোচনা করব। আজকের ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক দেবে, এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। দেখো চ্যাপ্টার দ্রবণ চ্যাপ্টারটা একটু কনসেপচুয়াল চ্যাপ্টার, ফিজিক্যাল সায়েন্সের মধ্যে একটু ডিফিকাল্ট চ্যাপ্টার বলতে পারো, মানে একটু কনসেপচুয়াল, কনসেপ্টগুলো কিন্তু একটু বুঝতে অসুবিধা হতে পারে। তো এগুলো সহজভাবে উপস্থাপন করা হচ্ছে, এভাবে ক্লাস রেগুলার কন্টিনিউ করব, তো তোমাদের উদ্দেশ্যে কিন্তু সহজভাবে উপস্থাপন করা হয়। তো অল দ্য ভেরি বেস্ট, পরের ক্লাসের জন্য শীঘ্রই আসছে।